কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক সেই রকমই অবস্থা কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের। তার কারণ সদ্য যে দিল্লির বিধানসভা নির্বাচন হলো, আর সেই নির্বাচনে যে ফলাফল সামনে এসছে, তাতে কিন্তু এই কথাটাই বলা চলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তার কারণ হয়তো কিছুটা বোধোদয় হয়েছে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। তার কারণ আমরা জানি এই যে দিল্লি বিধানসভা নির্বাচন, এই দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু একটা ইন্ডিয়ায় জোটে ফাটল তৈরি হয়েছিল, এবং সে ফাটল কংগ্রেসকে নিয়ে অন্য রাজনৈতিক দলের। তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই 1 ঘন্টায়। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিষয়টা দিল্লির বিধানসভা নির্বাচনের যখন ঘোষণা করে কমিশন, এবং তারপরেই দেখা যায় আম আদমি পার্টির পক্ষ থেকে কিন্তু ইন্ডিয়ায় জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলা হয়। এবং শুধু তাই নয়, উল্টো দিকে যদি দেখি, কংগ্রেস নেতা অজয় মাকেন তিনিও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। এমনকি তার মন্তব্য এও ছিল যে অরবিন্দ কেজরিওয়াল একজন অ্যান্টি সোশ্যাল, এবং তারও কিন্তু তথ্য প্রমাণ দেওয়ার কিন্তু জন্য রীতিমতো সাংবাদিক সম্মেলন করতে চান। যদিও সেই সাংবাদিক সম্মেলন অজয় মাকেন করেননি, কিন্তু প্রশ্ন অনেক কিছু থেকে যায়। এবং এরপরে এই দিল্লি বিধানসভা নির্বাচন দেখা যায় ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, শিবসেনা, আমরা জানি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সহ নানান রাজনৈতিক দল কিন্তু কংগ্রেসের পরিবর্তে সমর্থন জানায় আম আদমি পার্টিকে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু অনেকটা উঠেই যায়। এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা ইতিমধ্যে চলে এসেছেন। আমাদের সঙ্গে আছেন কংগ্রেস নেতা কাজী আতাউর রহমান। কাজীবাবু, আপনাকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দীপ বিশ্বাস। দীপবাবু, আপনাকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আমাদের সঙ্গে ইতিমধ্যে আসবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরাঙ্গ চৌহান, তিনি আসেননি। তো কাজীবাবু, প্রশ্নটা ইন্ডিয়ায় জোট, আমরা জানি দিল্লির যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, এখানে কিন্তু জোটে একটা বড়সড় ফাটল দেখা গেছিল। অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু ইন্ডিয়ায় জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলেন, এবং এরপরে যে দিল্লি বিধানসভা ভোটটা হয়, সেখানে দেখা যায় শিবসেনা, তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করে, কংগ্রেস সমর্থন করেনি। তো এইখানে দাঁড়িয়ে বাংলার বিধানসভা ভোটের আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট বেঁধে লড়াই করার কথা। এটা কি বোধোদয় বলা চলে সঞ্জয় রাউতের? কি বলবেন? বটে, আঞ্চলিক দলগুলো যারা আছে তারা নিজেদেরকে এক এক সময় এমন ভাবে মনে করছে যে আমরা সর্বে সর্বা হয়ে গেছি। কংগ্রেস একটা সর্বভারতীয় দল। কংগ্রেস সবাইকে নিয়ে চলার একটা চেষ্টা করছে। তার মানে এই নয় যে কংগ্রেস নিজেকে বিলীন করে দিয়ে বাকিদেরকে জায়গা করে দেবে আর নিজে শেষ হয়ে যাবে। এই কথা কিন্তু যদি আঞ্চলিক দলগুলো ভাবে তাহলে ভুল করছে। আজকের দিনে সঞ্জয় রাউত যে কথা অনুভব করেছেন, যেটা বুঝতে পেরেছেন, এটা বাস্তব। অরবিন্দ কেজরিওয়াল যদি দিল্লির ক্ষেত্রে নমনীয় হতেন, বুঝতে পারতেন যে জোট আমরা করেছি, জোট ছাড়া আমরা চলতে পারবো না, এই বোধোদয় যদি ওনার হতো, তাহলে আজকে এইভাবে ক্ষমতা হারাতে হতো না। দিল্লির রেজাল্ট তো পরিষ্কার। কংগ্রেস এবং আম আদমি পার্টির যে ভোট, সেই ভোট যদি এক করা যায় তাহলে বিজেপি কিন্তু এখানে ক্ষমতায় আসতে পারতো না। যেহেতু এখানে অরবিন্দ কেজরিওয়াল নিজের অহংকারের জন্য নিজেকে এমন ভাবে উপস্থাপিত করতে চাইলেন, দিল্লিতে আমি ছাড়া কেউ নেই, যার জন্য আজকে এই অবস্থা। আমি মনে করি যে এখান থেকে সঞ্জয় রাউত যে বার্তাটা দিয়েছেন, এইখান থেকে আঞ্চলিক দলগুলোকে শিক্ষা নেওয়া উচিত এবং চিন্তা করা উচিত, তারা যেন কি বলবো যে এখান থেকে পথটাকে ঠিক করে নেই যে আমাদের উদ্দেশ্য এনডিএ জোটকে হারানো, আমাদের উদ্দেশ্য কি বলে যে বিজেপিকে হারানো। তাই আমাদের সর্বভারতীয় দল, সব থেকে বড় দল আমাদের ইন্ডিয়া জোটের,
তাকে কিন্তু আমাদের কি বলে যে এটা জায়গায় রাখতে হবে এবং সম্মান দিয়ে রাখতে হবে, এটা তাদের মাথায় নিতে হবে। তাহলে কি 2026-এ আপনারা জোট চাইছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে? আমরা চাইছি না, আমাদের কিন্তু প্রয়োজন নেই, প্রয়োজনটা মমতা ব্যানার্জির। উনি যদি মনে করেন, ক্যামেরা অন করুন কাজীবাবু, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ক্যামেরাটা অন করুন। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। কাজীবাবু, হ্যাঁ বলুন বলুন। তো হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, আমরা জোট করব, আমাদের হারাবার কিছু নেই পশ্চিমবঙ্গে। 50 বছর ধরে আমরা ক্ষমতায় নেই। এখন ঠিক, যারা ক্ষমতায় আছেন তারা যদি মনে করেন যে আমাদের বিজেপিকে হারাতে হবে, এনডিএ কে হারাতে হবে, তাহলে ইন্ডিয়া জোটের যথাযোগ্য মর্যাদা দিয়ে, সব থেকে বড় শরিককে যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদের সাথে আলোচনা করে আগামী দিনের সিদ্ধান্ত নেবেন, এটাই আমি মনে করি। বেশ বেশ। দীপবাবু, কাজীবাবুর কথা শুনলেন, সঞ্জয় রাউতের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। জোট বেঁধে লড়াই করতে চাইছে বাংলায়, এমনই বার্তা দিয়েছেন কিন্তু সঞ্জয় রাউত। তো আপনাদের পরিকল্পনা কি, কি ভাবছেন? জোট বেঁধে লড়াই করলে কি? নমস্কার। নমস্কার, বলুন। শুভ সন্ধ্যা। কাজীবাবু খুব সুন্দরভাবে বললেন তাদের বক্তব্যগুলো। এইগুলোই হওয়া উচিত ছিল, কিন্তু এগুলো হয়নি। এর কারণ হচ্ছে ইন্ডিয়া জোটে আপনি দেখবেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, ইন্ডিয়া জোটের কোনো নীতি নেই, কোনো নেতা নেই, তাদের কোনো দর্শক নেই। তারা জিতলে পরে কিভাবে তারা দেশ চালাবে, কে হবেন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, তা তারা ঠিক করতে পারেননি বিগত কয়েক বছরে। আজকে 2019 থেকে যদি আমি দেখি, 2019-এও কিন্তু এরকম 26টা দল মিলে আমাদের কলকাতা ব্রিগেডে একটা সভা করেছিল মমতা ব্যানার্জি, সেখানে মধ্যমণি ছিলেন। পরবর্তীকালে 2024-এও আমরা দেখলাম বিগত লোকসভাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা জোট হলো, ইন্ডি জোট আমরা বলছি। কিন্তু সেই জোটের কোনো গুণগত মান নেই। যারা দেশ ও দশকে দিশা দেখাতে পারে না, যারা বিজেপির বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চায়, অথচ তাদের কাছে বিকল্প কোনো পন্থা নেই, বিকল্প কোনো বক্তব্য নেই, তারা দেশ চালাবে কিভাবে? দেশ চালাবে। এই জন্য মানুষ 2024-এ লোকসভা নির্বাচনে তাদেরকে রিজেক্ট করেছে। এটা হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো, আজকে বলছেন না, কাজীবাবু বললেন যে এখানে তাদের জোটের দরকার নেই। আঞ্চলিক দলের সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার জোট গঠন করেছেন, তাহলে আঞ্চলিক স্তরে কেন আপনারা জোট করছেন না? আমাদের বক্তব্য এখানে, আপনারা পশ্চিমবঙ্গে একে অপরের সঙ্গে লড়াই করবেন, আলাদা হয়ে তো দীপবাবু, কিন্তু জোটটা করছেন না কেন? উনি কি বলতে, শুনুন, কংগ্রেসের আজকে কটা সিট আছে পশ্চিমবঙ্গে, কত পার্সেন্ট ভোট আছে তাদের? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কংগ্রেসকে কি মমতা ব্যানার্জি সিট ছেড়ে দেবেন? এই রাজ্যে সমাজবাদী পার্টি কিংবা আমাদের আম আদমি পার্টি, যারা এই রাজ্যে বর্তমানে আছে, মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে, এই যে সঞ্জয় রাউত, তিনি বলছেন যে একসঙ্গে লড়তে হবে। তাহলে একসঙ্গে লড়তে হলে পশ্চিমবাংলাও তাদের এখানে দল আছে, তাদেরকে সিট শেয়ার করতে হবে। তো সিট শেয়ারিং এর প্রশ্নে কি তারা এক হতে পারবেন? পারবেন না। আসলে এক একটা প্রত্যেকে নিজেরা দোকান খুলে বসেছেন, করে কমে খাওয়ার নীতি তাদের, কিভাবে লুটে পুটে খাবো, এর বাইরে দেশকে তারা কোন রকম ভাবে দিশা দেখাতে পারছেন না। এই জন্য দেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে। এটা সবচেয়ে বড় সত্য আজকের দিনে দাঁড়িয়ে। যে কংগ্রেসের বিরুদ্ধে কেজরিওয়ালের পার্টি, আম আদমি পার্টি, তারা ভোটে জিতে দিল্লিতে ক্ষমতায় এসেছিল 10 বছর আগে, মূলত ইস্যু ছিল দুর্নীতি। সেই কেজরিওয়ালের পার্টি আপ, এবং কেজরিওয়াল স্বয়ং নিজে, অরবিন্দ কেজরিওয়াল একজন শিক্ষিত মানুষ, তিনি কিভাবে এত পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন, আজকে সারা ভারতের মানুষ অবাক হয়ে যাচ্ছে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী জেল খাটছেন, তার উপমুখ্যমন্ত্রী জেল খেটেছে। তো তারা সবাই কিন্তু দেখুন, লক্ষ্য করে, প্রত্যেকে নির্বাচনে গোহারা হেরেছে। আজকে এই কংগ্রেস কদিন আগে পর্যন্ত যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা প্রশ্ন, একটা আওয়াজ তুলতে পারতো না, একটা প্রতিবাদ করতে পারতো না, এখন হালে পরে তারা রাস্তায় নামছে, যখন তারা শূন্যে এসে দাঁড়িয়েছে, এরপরে আর যাওয়ার জায়গা নেই,
মানুষ তাদেরকে স্বীকার করছে না, স্বীকৃতি দিচ্ছে না, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে। ঠিক আছে, তো এই বিষয়টা রয়েছে। আবার সিপিএম কে দেখুন, তারা আবার এখানে তারা জোট করেছে, কেরালায় গিয়ে তারা লড়াই করছে একে অপরের বিরুদ্ধে। এই যে দ্বিচারিতার রাজনীতি, মানুষ কিন্তু সেটাকে মেনে নিচ্ছে না। এটা এটা এই সমস্ত দলগুলো, আঞ্চলিক দল সহ কংগ্রেস যত তাড়াতাড়ি বুঝতে পারবে তাদের জন্যই ভালো। বেশ, এ তো গেল জোটের খবর, কিন্তু বাংলার রাজনীতির পরিসংখ্যান যদি আমরা দেখি, বিশেষ করে যে কটা বাই ইলেকশন বলুন, গত লোকসভা নির্বাচন বা পৌরসভা, পঞ্চায়েত, ডিফারেন্সটা দেখুন। আপনারা তো প্রধান বিরোধী, শাসক দলের সঙ্গে ডিফারেন্সটা দেখুন, অনেকটা ডিফারেন্স। কিন্তু দেখুন, আমাদের 30% দাদা, আমাদের 30% ভোট কিন্তু এখন একটা ফিক্সড ভোট আমাদের হয়ে গেছে। আমরা 2,27,00,000 ভোট পেয়েছি, ঠিক কথা তো? আজকে তৃণমূল কংগ্রেস আমাদের থেকে খুব বেশি মার্জিনে কিন্তু মানে এগিয়ে নেই, 40 লাখ ভোট, 40 থেকে 50 লাখ ভোট তারা বেশি পেয়েছে। আজকে মমতা ব্যানার্জির ভয় এখানেই। তিনি কেন অন্যান্য দলগুলোকে এখানে জায়গা দিচ্ছেন না? তিনি ভাবছেন অন্যান্য দলগুলো যদি তার এই ভোট পার্সেন্টেজ, ভোট শেয়ারিংটা যদি ভাগাভাগি হয়ে যায়, মমতা ব্যানার্জি কিন্তু আর ক্ষমতায় থাকতে পারবেন না। সম্পূর্ণ তার নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে তারা কিন্তু একে অপরের সঙ্গে লড়াই করছেন। বেশ বেশ বেশ, খুব বিশ্লেষণ করলেন কাজীবাবু। প্রসঙ্গটা কিন্তু বাংলা নিয়ে আসছে, যেহেতু সঞ্জয় রাউত বাংলা নিয়ে মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। 2011-র কথা যদি আমরা দেখি, বা 2009, আপনারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লড়াই করেছিলেন, এবং এই জোটই কিন্তু 34 বছরের বামফ্রন্ট শাসনকে সরিয়েছিল। কথা কিন্তু একদম সত্যি কথা। এবং এরপর 11-র পরে আমরা দেখি কংগ্রেস ভাঙতে শুরু করে বলা ভুল, বলতে হবে যে ভাঙানো শুরু হয়, কংগ্রেসকে ভাঙা শুরু হয়। এবং সেইখান থেকে দাঁড়িয়ে কংগ্রেস বিধানসভায় 0, লোকসভায় 2 ছিল, এবারে 1 হয়েছে। তো আবার কি সেই জোটের পথে আপনারা এগোবেন? বিষয়টা হচ্ছে যে দীপবাবু বলছিলেন যে তাদের ভোট নাকি 30% ফিক্সড হয়ে গেছে। ভোট কোনোদিন ফিক্সড হয় না, এটা জানতে হবে। ভোটাররা এক জায়গায় আটকে থাকে না দেববাবু, এটা আপনাকে মানতে হবে। কিন্তু বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন দীপবাবু আসবো আপনার কাছে। দীপবাবু কাজীবাবু বলুন। শুনুন, দুটো নির্বাচনকে নিয়ে যদি আপনি ওটাকে ফিক্স ধরেন, তাহলে কি বলবো, যে ইলেকশনের ডিকশনারিতে এই ধরনের কোনো ওয়ার্ড নেই, ফিক্স কোনো ভোট বলে কোনো কিছু নেই আর কি। এবার আমি যে প্রসঙ্গে যে প্রসঙ্গটা বলছিলেন সত্যজিৎ বাবু, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে 2011 সালে জগদ্দল পাথরের মতো বসা 34 বছর শাসন যারা করছিল আর কি, মানে বামফ্রন্টকে সরিয়ে কংগ্রেস, এবং কংগ্রেসের সাথে এই তৃণমূল কংগ্রেস এক হওয়ার ফলে আপনাদের সাথেও, দীপবাবু আপনাকে বলি, আপনাদের সাথেও 3বার মমতা ব্যানার্জি জোট করেছেন, আপনারা কিন্তু পারেননি। কারণ সেই সময় ধর্মনিরপেক্ষ যে সমস্ত ভোটার, অর্থাৎ কংগ্রেস যারা করতো, তারা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিল। পরবর্তীতে আপনাদের যে খেলা, অ্যাকচুয়ালি ম্যাচ ফিক্সিং যে খেলা বিজেপি এবং তৃণমূল, আপনারা তো লোক দেখানোর জন্য বাইরে এক কথা বলেন, আবার আপনাদের সেটিংটা মারাত্মক। একদম কারেন্ট আপনাদের উদাহরণ হচ্ছে আরজি কর, যেখানে আপনারা ম্যাচ ফিক্সিং করে যিনি মূল আসামি তাকে আপনারা সাইড করে দিয়েছেন। তো এই খেলা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলা আর দিল্লি কিন্তু এক নয়। দিল্লি বিভিন্ন মানে হিন্দি ভাষাভাষী এলাকা, আর আমাদের এই বাংলা, দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের মাটির টান, নারীর টান, আমাদের একাগ্রতা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেইটা কিন্তু কিছুটা আপনারা চির ধরাতে পেরেছেন, যেটা আপনাদের উদ্দেশ্য, কিন্তু সম্পূর্ণরূপে আপনারা পারেননি, আর পারবেনও না। যদি মমতা ব্যানার্জি বুদ্ধিমানের সাথে, বুদ্ধিমত্তার সাথে যদি পশ্চিমবঙ্গের নির্বাচনটা লড়তে পারেন, তাহলে আপনারা আবার অনেক পেছনে চলে যাবেন। কারণ আমরা বিভিন্ন নির্বাচনগুলো দেখি। কুণাল ঘোষ কিন্তু এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কিন্তু বলেছেন যে দিল্লির আর বাংলার রাজনীতি এক নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাই মানে সর্বের সর্বা। তিনি তো 250 সিট জেতার মতো কথা বলে রেখেছেন কুণাল ঘোষ।
এবার শুনিয়ে দিই, পিসিআরকে বলবো কুণাল ঘোষের বক্তব্যটা একটু একটু শুনে নিন। কুণাল ঘোষ কি বলেছে একবার শুনে নিই। দিল্লির ব্যাপার দিল্লিতে, এ নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। দীপবাবু শুনলেন তো কুণাল ঘোষের কনফিডেন্স 250, কি বলবেন? খানিকটা 2011 সালে সিপিএম এর বন্ধুরা যেরকম বলতো না, আমাদের অষ্টম বামফ্রন্ট সরকার আমরা গড়বই, হ্যাঁ খানিকটা সেরকম শোনাচ্ছে। আমি কুণালদার বক্তব্য সেভাবে অতটা গুরুত্ব দিতে চাইছি না। তিনি কদিন আগে ছিলেন অভিষেকপন্থী, এখন হয়ে গেছেন মমতাপন্থী। যিনি বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সারদা নিয়ে তদন্ত করার সময় তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন। আমি সেইটা নিয়ে আর যাচ্ছি না, সে বিষয়ে যাচ্ছি না। তবে কাজীবাবু কয়েকটা কথা বললেন, খুব ইন্টারেস্টিং কথাবার্তা। উনি বললেন বিজেপি বাংলায় ভ্রাতৃত্ব নষ্ট করেছে। আজকে দেখুন দিল্লি ইলেকশনে দেখবেন 11টা সিটে মুসলমান যেখানে আছে, মুসলমান ভাইরা যেখানে আছে, দেখবেন 11টা সিটে বিজেপি কিন্তু মুসলমানের ভালো মাত্রায় ভোট পেয়েছে। তারা কিন্তু বুঝেছে, মুসলমানেরা বুঝেছে, যদি একমাত্র সংখ্যালঘুদের জন্য উন্নয়নের জন্য কেউ চিন্তা করে থাকে, প্রকৃত উন্নয়নের জন্য, প্রকৃত বিকাশের কথা যদি কেউ ভেবে থাকে, সেটা কেন্দ্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই জন্য তারা ঢেলে ভোট দিয়েছে দিল্লি ইলেকশনে। আমি যদি যাই, দীপবাবু শুভেন্দু অধিকারী কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ মত করো, মনে আছে কথাটা? না, শুভেন্দুদা যেটা বলেছিলেন, এটা একটা আবেগের বিষয়। বলেছিলেন যে আমরা এতবার করে যাচ্ছি মুসলমানদের কাছে, হ্যাঁ সংখ্যালঘুর কাছে, হ্যাঁ আমরা তাদের জন্য লড়াই করছি। আজকে বকটুইয়ের মতন ঘটনা ঘটে গেছে এই পশ্চিমবঙ্গে, যেখানে 11টা সংখ্যালঘু মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে কংগ্রেস একটা কথা বলেনি, যেটা নিয়ে রাহুল গান্ধী একটা কথা বলেনি। আপনি বলুন তো, আজকে সন্দেশখালী নিয়ে কংগ্রেসের নেতাদের মুখে একটা কথা শুনেছেন? একটা কথা আপনি শুনবেন না। রাহুল গান্ধী তো বিভিন্ন জায়গায় ছুটে যান, একবার এসছেন সন্দেশখালীতে? আসেননি। আসলে এরা তলে তলে সব সেটিং করে বসে আছে। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই ডিএনএর এরা পার্টি, একই ডিএনএর থেকে জন্ম। এরা একে অপরের বিরুদ্ধে যেটা দেখাচ্ছে বর্তমানে লড়াই, তা কিন্তু আদতে নয়। আমি যেটা আপনাকে বলছিলাম, দিল্লিতে মুসলমান ভোট আমরা পেয়েছি। আমরা গুজরাট ইলেকশনে আমরা বিশ্লেষণ করেছি, সেখানে দেখেছি গুজরাটেও প্রচুর মুসলমান ভাইয়েরা, বন্ধু, তারা আমাদেরকে ভোট দিয়েছেন। আসলে মানুষ না সুশাসন চায়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এরা বিজেপির নামে জুজু দেখায়। বিজেপি মানে সাম্প্রদায়িক, দাঙ্গা করে দেবে, বিভিন্ন মানুষ খুন হয়ে যাবে, এই সমস্ত ভয়ের রাজনীতি করে করে আজকে মানুষকে অনেকটা পিছিয়ে রেখেছে। মানুষ কিন্তু বুঝতে শিখেছে, মানুষ কিন্তু বুঝতে পারছে, আসল সত্যটা আজকে প্রকাশিত হচ্ছে। তাই দিল্লিতে আজকে কংগ্রেস ধরাশায়ী হয়েছে। একটা সিঙ্গেল ডিজিট, একটা আসন তারা কিন্তু জয় করতে পারেনি, যেখানে কংগ্রেস দীর্ঘদিন দিল্লিতে শাসন চালিয়েছে। এটাই সবচেয়ে বড় উদাহরণ। এবং আরেকটা কথা বললেন আরজি কর, কাজীবাবু বললেন, তো আরজি কর নিয়ে সবচেয়ে প্রথমে যারা সোচ্চার হয়েছিল তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি। যেভাবে আমাদের দলের রাজ্য নেতৃত্ব ছুটে গেছিল, সেটা কৌস্তব বাগচি হোক, অগ্নিমিত্রা পাল হোক, সজল ঘোষ হোক, তারা যেভাবে ছুটে গেছিল আরজি কর হাসপাতালে, এবং তারপরে যখন আরজি করে তার মা
দাবি করেছিলেন দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য, সেই সময় যেভাবে তারা কোর্টে গিয়ে পুলিশকে বাধা দিয়ে সেটা করবার চেষ্টা করেছিলেন, সেটা মানে অভূতপূর্ব। নির্যাতিতার মা বাবাও তা স্বীকার করেন, প্রকাশ্য মিডিয়াতে বলেছেন, কিন্তু কংগ্রেসকে আমরা কোথাও দেখতে পাইনি। তো এইটাই হচ্ছে ডিফারেন্স। কোর্টের নির্দেশে আজকে আরজি করে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে। এমনকি শুভঙ্কর সরকারও কিন্তু সিবিআই দপ্তর ঘেরাও করেছিল একবার। সেটাই হালে যখন দেখুন, খুব মানে এই রিসেন্ট আমি দেখলাম শুভঙ্কর বাবু রাস্তায় নেমেছেন, তার আগে পর্যন্ত কিন্তু দেখা যায়নি। আসলে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যে একটা দীর্ঘ একটা যে গোটা দিল্লিতে তারা দোস্তি করছে, বাংলায় এসে কুস্তি, এটা মানুষ বুঝতে পারছে যে এই দ্বিচারিতার যে রাজনীতি, এর থেকে মানুষ মুক্তি চায়। বামেরা কিন্তু সরাসরি বলে দিদি মোদি সেটিং, বিভিন্ন শূন্য থেকে বিলীনের পথে এগিয়ে যাচ্ছে। বামেরা শূন্য থেকে শুরু করে এখন তারা বিলীনের দিকে এগিয়ে যাচ্ছে, কদিন পরে তারা লুপ্ত প্রায় হয়ে যাবে। আমি সেটাই বলছি, 2011 সালে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস একসাথে লড়াই করলো বামেদের হাঁটানোর জন্য, সেই কংগ্রেস আজকে কি দৈন্যদশা একবার চিন্তা করে দেখুন। সেই কংগ্রেসকে আজকে সিপিএম এর মতন একটা দলের সাথে আজকে হাত মেলাতে হচ্ছে। যে কংগ্রেস একটা সময় বলতো, ঠিক আছে, যে সিপিএম একটা সময় বলতো কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস যে সময় বলতো সিপিএম এর বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে খুনোখুনি পর্যন্ত হয়েছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আমরা সাইবারি হত্যাকাণ্ড দেখেছি, আমরা 21শে জুলাই দেখেছি। সেই কংগ্রেসের কিছু বলতে রাজনৈতিক দৈন্যদশা আসবো আপনার কাছে, একটু কাজীবাবু কি বলতে শুনুন। কাজীবাবু বলুন। আমি যেটা বলতে চাইছি, আরজি কর নিয়ে ওনারা এত দাবি করছেন, রেজাল্ট বলতো রাস্তায় নামলেন, আপনারা বিরোধী দল আছেন, রেজাল্ট তো কোর্টে বলবে, জাজ বলবেন, রেজাল্ট তো আমি আপনি বলতে পারবো না। আরে সিবিআই একটা রিপোর্ট করতে পারলো না, সিবিআই আগে কাজীবাবুর কাছে শুনি। কাজীবাবু বলুন। সিবিআই আপনাদের আন্ডারে, ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরাই গিয়েছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হোক, সিবিআই সুপ্রিম কোর্টে গেছে অলরেডি, ঠিক আছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এক্ষুনি আমরা ফলাফল হয়তো পাবো না, ধৈর্য ধরতে হবে। তবে বিচার কিন্তু আমরাই নিয়ে আসবো, বিচার আমরাই নিয়ে আসবো। আপনারা নির্ভয়ার বিচার দিতে পারেননি, আপনারা আজকে অভয়ার বিচারের কথা বলছেন, যে কংগ্রেস নির্ভয়ার বিচার দিতে পারে না। আচ্ছা দীপবাবু, কাজীবাবুকে বলতে দিন, আমি আপনার কাছে আসবো। কাজীবাবু বলুন। ঘটনা মনে আছে আপনাদের? আপনি বকতুয়ের ঘটনা ভুলে গেছেন। কাজীবাবু, আপনি বকতুয়ের ঘটনা ভুলে গেছেন। আপনি বকতুয়ের ঘটনা ভুলে গেছেন, আপনি সেটা নিয়ে একটা প্রতিবাদ করছেন না। আজকের দিনে আপনি সেটা নিয়ে একটা প্রতিবাদ, আপনাদের কোন নেতাকে আমরা সন্দেশখালিতে দেখতে পাইনি। আরে সন্দেশখালিতে কোন নেতাকে আমরা সন্দেশখালিতে দীপবাবু, অধীরবাবু কিন্তু বিবৃতি বারবার দিয়েছেন, কিন্তু আজকে বাংলার বিবৃতি দিয়েছেন, অধীরবাবু বিবৃতি দিয়েছেন, অনেক শেষে আর অনেক আগে এইগুলো বললে হবে না। অধীরবাবুকে এক প্রকার কোণঠাসা করে, আমি তো বলবো কংগ্রেসের মধ্যে ভাঙনটা একবার দেখুন। অধীর বাবুকে একদম কোণঠাসা করে দিয়েছে শুভঙ্কর বাবু, তাকে নিয়ে আসা হলো দায়িত্বে। ঠিক আছে, এদের মধ্যে এতই লবিবাজি, একে অপরের মধ্যে লড়াই, এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। নিজের ঘরটা দেখুন, আপনি আপনার আগে ঘর বাঁচান। কংগ্রেস তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কংগ্রেসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটুকু বা কংগ্রেস আছে, সেটুকু কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। মমতা ব্যানার্জি সেটুকু কংগ্রেসকেও ভাগিয়ে নিয়ে যাবে। দিল্লিতে কংগ্রেস বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আপনি কংগ্রেসকে দেখতে পাচ্ছেন না, তার মানে আপনাদের চোখে কাঠের চশমা আছে, কি করে দেখতে পাবেন আপনারা? আমরা তো অস্বীকার করছি না, দিল্লিতে আছে, কিন্তু রাজ্যে তো নেই। আপনি পশ্চিমবঙ্গে ফিরে আসুন, কতদিন পশ্চিমবঙ্গে ফিরে আসুন। পশ্চিমবঙ্গে বিরোধী দল হয়েছেন, কত বয়স আপনাদের?
আমি তো সেটাই বলছি কাজীবাবু, আপনারা 2011 পর থেকে কি করলেন বিধানসভাতে? রাজ্যে কিন্তু কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে। আমরা কিন্তু বিধানচন্দ্র রায় কিন্তু এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের। পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখতে পেলাম না। মমতা কংগ্রেস ব্যানার্জিকে কিন্তু রাজ্যে বেশ কয়েকবার কিন্তু ক্ষমতায় ছিল। আচ্ছা বেশ, সঞ্জয় রাউত কি বলেছে একবার শুনুন। আমরা যেটা নিয়ে প্রোগ্রামটা শুরু করেছিলাম, সঞ্জয় রাউতের বক্তব্যটা একবার শুনি। দীপবাবু, বেশ, সঞ্জয় পিসিআরকে বলবো সঞ্জয় বাবুর মন্তব্যটা একটু চালাও। देखिए, हमेशा पश्चिम बंगाल में ममता जी इंडिपेंडेंट लड़ी है, चाहे विधानसभा हो या लोकसभा हो, उसमें कोई ममता जी ने नई बात नहीं कही है। लेकिन हमारा ये हमेशा मानना है कि कांग्रेस पार्टी देश की बड़ी पार्टी है, अपने जो अलायंस है इंडिया ब्लॉक में है, उनके साथ उनका डायलॉग रहना चाहिए। सर, महाकुंभ कांग्रेस पार्टी तो हमेशा प्रयास करती है कि इकट्ठा होकर सहमति के साथ आगे बढ़े। अब ये भी बात सही है कि कई बार प्रॉब्लम्स होती हैं। पिछली बार जैसे बिहार में चुनाव हुआ था तो कांग्रेस पार्टी को कितनी सीटें दी गई और वो खड़े नहीं उतरे, और आरजेडी ने कहा कि देखो कांग्रेस की वजह से हम सत्ता में नहीं आ पाए। ऐसी भी बात होती है। तो इनको सबको इकट्ठा तय करना पड़ेगा कि चुनाव कैसे लड़ने हैं। और देखो, बीजेपी का एडवांटेज ये है कि उनके यहाँ एक सिंगल कमांड है, और सिंगल कमांड के अंतर्गत वो चुनाव लड़ते हैं, और देयरफॉर उनका फायदा भी होता है। लेकिन हाँ, ये सवाल गंभीर है, और मैं समझता हूँ कि देखिए, जहाँ जहाँ उत्तर प्रदेश में हम अखिलेश जी के साथ, और हम नहीं, मैं तो कांग्रेस में नहीं हूँ, लेकिन कांग्रेस अखिलेश जी के साथ गठबंधन में लड़ी और फायदा हुआ, ऐसा ही तमिलनाडु में हुआ। तो ये बात सही है कि इनको इकट्ठा बैठकर तय करना होगा कि कैसे आगे चलना है। শুনলেন দীপবাবু, শুনলেন কাজীবাবু, কপিল সিব্বল তিনি কি বললেন। বিষয়টা কিন্তু এই কে কপিল সিব্বল, আমরা রাজ্যের যেসব দুর্নীতির কথা যদি বলি, আরজি কর সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন বা রেশন দুর্নীতির, প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে আদালতে লড়াই করছেন কে? এই কপিল সিব্বল। এটা কিন্তু বারবার দেখেছি এই কপিল সিব্বলকে, কংগ্রেস নেতা। তো একদিকে যেমন রাজ্যে আপনাদের ভোট ব্যাংক, শুনবো আপনার কাছে, শুনবো, আমি আগে বলে নিই। তো আজকের প্রসঙ্গ আমরা যদি বলতে চাই যে রাজ্যে আপনারা যে বলছেন আপনাদের সংগঠন বৃদ্ধি, ভোট ব্যাংক, যে পদ্ধতিতে কংগ্রেস দিল্লিতে লড়াইটা করলো ভোট ব্যাংক বৃদ্ধির জন্য, কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে। এবার বাংলাতে যদি লড়াই করতে হয় তাহলে বাংলাদেশ শাসক তো তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে আপনাদের যেতে হবে। কিন্তু যদি কংগ্রেসের তাবড় নেতারা আইনি লড়াইটা তৃণমূল কংগ্রেসে এইভাবে দেয়, তাহলে মানুষ আপনাদের কি বিশ্বাস করবে কাজীবাবু? না, আজকের দিনে কপিল বাবু আমাদের সাথে নেই, ঠিক আছে। আর কথা হচ্ছে যে ওনারা দলটা করতে, পি চিদম্বরম বাবু আছেন তো, দীপবাবু আসবো আপনার কাছে। কাজীবাবু বলুন। আচ্ছা, ওনাদের একটা পেশা আছে, শুনুন, মানে এটা পেশা হয়ে গেল, কেন উনি উকিল বাবু আবার মানে দলের কোনো কি বলে যে পদ আছে উকিল বাবু বলে, উনি সুপ্রিম কোর্টের উকিল, এবং সব থেকে মানে কি বলবো যে অনেক বড় উকিল ওনারা। ওনাদের কাছে বিভিন্ন, কেন আপনাদের লোকেরা যান না? আপনাদের উকিল বাবুরাও তো আছেন, তারাও তো আজকে এই ধরনের কেস লড়ছেন বিভিন্ন দলের হয়ে, ওটা তাদের পেশা। কিন্তু আমাদের পার্টিগত যে সিদ্ধান্ত, পার্টিগত যে মত, তার সাথে আমরা একমত নয়। এবং পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতি, পশ্চিমবঙ্গ মানে আজকের দিনে এই যে তৃণমূল কংগ্রেসের সাথে কাটমানি দুর্নীতি, এটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে। আর এই বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। এই লোকগুলো, শুভেন্দু বাবু কোথাকার লোক, হেমন্ত বিশ্ব শর্মা কোথাকার লোক, এদের যখন ইয়ে চলছে ভাগ, মমতা ভাগ, মুকুল ভাগ, এই মুকুল শেষে কোথায়? এখন তো আমের মুকুল, আমি মালদার মানুষ, আমের মুকুল, আর সেই মুকুল ঝরে গেছে এখন। সেইটা মানে মুকুল বাবু বলছেন যে যাহা বিজেপি তাহাই তৃণমূল, এটা তো তাদের কথা।
তো আমরা আজকে এই কথাটা ভুলে যাচ্ছি। পশ্চিমবঙ্গে আপনারা যতই আস্ফালন করুন না কেন, বেশ কাজীবাবু, আপনার কথা শুনবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কাজীবাবু বলুন, আপনার কথা শুনি। আমি যেটা বলছিলাম যে আপনারা এখানে যতই ট্যাপু করুন না কেন, আপনাদের ওই যে পেছনে একটা লাগাম ধরে আছেন দিল্লি বিজেপি, তারা কিন্তু আপনাদের এগোতে দেবেন না। কারণ এটা ম্যাচ ফিক্সিং এর জায়গা। তৃণমূল বিজেপি, এই কথা আমার নয়, এই কথা মুকুল রায়, যিনি প্রয়াত হয়ে গেছেন, মানে উনি বিজেপি থেকে নির্বাচিত এমএলএ, এখনো বেঁচে আছেন। ভুল বলছেন, ভুল কাজীবাবু, ভুল বলছেন, কাজীবাবু বেঁচে আছেন, অসুস্থ আছেন, কিন্তু উনি শেষ দিন অবধি নিজেকে তৃণমূল কংগ্রেস বলে চালিয়ে গেলেন। এটা কি জিনিস? এই ধরনের শেষ দিন নয় মুকুলবাবু, শেষ দিন হয়নি। তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন, আমরা দেখেছিলাম। গলায় মালা দিয়ে মমতা ব্যানার্জি তাকে দলে ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন আমার পুরনো দলের সৈনিক। দিল্লি বিধানসভা নির্বাচন গেল। আজ কাজীবাবু আসবো আপনার কাছে, একটু গৌরাঙ্গবাবুর সাথে কথা বলবো। দিল্লি বিধানসভা নির্বাচন গেল, তো সেই নির্বাচনে আমরা কিন্তু ইন্ডিয়া জোটের ফাটল দেখেছি। ভোটের ফলাফলের সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। সঞ্জয় রাউত, শিবসেনা নেতা সঞ্জয় রাউত মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন জোট বেঁধে লড়াই করার। কি বলবেন? দেখুন, সকলকে, ট্রাইব টিভি সকলকে শুভ সন্ধ্যা। আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ঢুকতে পারছিলাম না, তো প্রত্যেকের অনেকখানি হয়তো আলাপ আলোচনা প্রত্যেকের হয়তো কিছুটা এগিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। তার কারণ, তৃণমূল কংগ্রেস বাংলাতে একা লড়বে তার কারণটা রয়েছে। কারণ এখানে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধভাবে লড়েছে এবং তার ফলে তাদের ভোট ব্যাংকগুলোকে সুইং করিয়ে বিজেপিতে দিয়ে দিয়েছে। তাদের নিজস্ব কোনো আর ভোট ব্যাংক নাই। 2% 3% ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক নিয়ে কোথাও কোথাও এখন তো শূন্য বিধায়ক হয়ে রয়েছে, একটাও বিধায়ক নেই। নির্বাচিতগুলোকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছেন। বেশ কাজীবাবু, আসবো আর কাজীবাবু আসবো। গৌরবাবু বলুন। পরে আপনাদের কোনো বিধায়ককে আমরা নিতে যাই নাই, আমাদের প্রয়োজন পড়েনি, আপনারা এমনিতেই শূন্য হয়েছেন, নিয়েছেন। ঠিক আছে, বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসই করতেন এবং তৃণমূল কংগ্রেসেরই লোক ছিলেন আমাদের কাছে। কাজীবাবু যারা যোগ দিয়ে কেউ কিন্তু নাবালক নন যে তাদেরকে চকলেট দিয়ে ভুল বুঝে নিয়েছে, তারা কিন্তু স্বেচ্ছায় গেছেন। সে আপনার দলের হোক, কোনো কেউ কিন্তু নাবালক নয়। আমরা বাইরন বিশ্বাসের জন্যই আমরা জোর দেই নাই অন্যদের জেতানোর জন্য, এটা মনে রাখবেন। নাহলে পরে উপনির্বাচনে কেউ শাসক ছাড়া কোনো দল জেতে না, এটা সবাই জানে। সুতরাং জনগণ আপনাদেরকে ছুড়ে ফেলেছে, জনগণ আপনাদের ছুড়ে ফেলেছে, ওটা উপনির্বাচন বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, উপনির্বাচনেই আমরা জোর দেই নাই বলে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি ছাড়া সব নেতা সেখানে পদার্পণ করেছে, যত এমএলএ ছিল ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরেছে, যত এমএলএ ছিল আপনাদের। যেদিন আপনাদেরকে, আরে আমরাও তো ডানপন্থী দল করতাম, আমরাও তো আপনাদের উৎপত্তি কংগ্রেস থেকে, আপনাদের উৎপত্তি কংগ্রেস থেকে, ডানপন্থী দল নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল যে কংগ্রেসি ভাই বোনগুলোকে রক্ত মাখা ভাত মাকে খাইয়ে দিয়েছিল, তাদের পতাকার তলে 35 বছর যাদের সাথে সংগ্রাম করলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়কে যারা সরিয়ে দিয়ে আসলো, তাদের সাথে একসাথে পতাকার তলে দাঁড়িয়েছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল। আপনাদের লজ্জা হওয়া উচিত যে বিজেপির সাথে আপনারা 3 বার ঝড় বেঁধেছেন, আজকে আবার সেই বিজেপির বিরুদ্ধে আপনারা কথা বলছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। বিজেপি একটা বহিরাগত দল, বাংলার সংস্কৃতির সাথে কালচার মিল নেই, তবু আজকে ভোট ব্যাংকটা আপনাদের সিপিএম এবং মন্ত্রী হয়েছিলেন, সেই বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি, ভুলে গেছেন? লজ্জা হওয়া উচিত ছিল। কাজীবাবু, আপনারা যদি এরকম ঝগড়া করেন, সঞ্জয় রাউত তো জোটের কথা বলে, কিভাবে জোটটা হবে? তিনি মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রে, ভুলে গেছেন?
সঞ্জয় রাউত কি বলেছেন সেটা নিয়ে সঞ্জয় রাউত কি বলেছেন সেটা একটা ওপিনিয়ন বা পারসেপশন হতেই পারে। আরে কিন্তু বাংলায় চিন্তা করার বিষয় নেই। বাংলা 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 তো আর হচ্ছে ওই ইসের মতো নয়, অন্যদের মতো দিল্লি বা অন্যদের মতো নয়। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এক আর একমাত্র নেতৃত্ব, এ তো যাকে মানুষ ভরসা করে। বাংলার শ্রমিক, কৃষক, মেহনতি, মহিলা, ছাত্র, যুব প্রত্যেকে ভরসা করে। 54% ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে। অন্য কে কোথায় আসলো, কে কটা গেল, কোনো কিছু যায় আসে না। সুতরাং চিন্তা কেজরিওয়ালের পতন, এই অহংকারেই কেজরিওয়ালের পতন। আপনারাও ভেবেছিলেন যে একটা জিনিস পাশে পেয়েছেন, আপনাদের পতনের আশঙ্কা করছেন কিন্তু কাজীবাবু এখানেই তারা এক হতে পারছে না, জোট বাঁধতে পারছে না। এরা আবার জোট বেঁধে রাজনীতি করবে বিজেপির বিরুদ্ধে, লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। এই যে এখানেই তো দ্বিচারিতাটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর যে মমতা ব্যানার্জি বলেছিল কংগ্রেসকে পচা ডোবা, কংগ্রেসকে পচা ডোবা বলেছিল, পচা ডোবার মধ্যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মারামারি চলছে, আমরা এনজয় করছি, আপনারা চালিয়ে যান, আপনারা চালিয়ে যান। রাজনীতি কিন্তু সম্ভাবনা শিল্প, বলে রাখি, রাজনীতি কিন্তু সম্ভাবনা শিল্প। গোরাবাবু, আজকে সঞ্জয় রাউতের কথা নিয়ে এত আমরা ডিবেটটা করলাম কেন? কারণ আমরা যদি দিল্লি বিধানসভা ভোটের সময়টা দেখি, সেই সময় কিন্তু INDA জোটে একটা ফাটল তৈরি হয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে বহিষ্কারের দাবি করেছিলেন, এমনকি কংগ্রেসও অজয় মাকেন তো অরবিন্দ কেজরিওয়ালকে অ্যান্টি সোশ্যাল পর্যন্ত বলে ফেলে। এবং তারপরে যে দিল্লি বিধানসভা নির্বাচনে শিবসেনা সমর্থন করে আম আদমি পার্টিকে, তৃণমূল কংগ্রেসও সমর্থন করে আম আদমি পার্টিকে, সমাজবাদী পার্টি আম আদমি পার্টিকে সমর্থন করেন, কেউ কিন্তু কংগ্রেসকে সমর্থন করেনি। আর যার ফলে এবারে কিন্তু শিবসেনা সেই মন্তব্যটাই করে ফেললো, যার জন্য আজকের আমাদের এই বসা। দীপবাবু শুনলেন, কাজীবাবুর কথাও শুনলেন, গোরাবাবুর কথাও শুনলেন। জোটটা যদি বাংলায় হয়, এমনিতেই আমরা যদি ভোট ব্যাংক বা সংগঠনের কথা যদি দেখি, বাংলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত, বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ দেখুন, জোটের কথা বলছেন, দীপবাবু আসবো একটু। গোরাবাবু বলতে চাইছে, হ্যাঁ বলুন গোরাবাবু বলুন। হ্যাঁ, আমি যদি জোটের কথা ভাবতে হয় তাহলে 2011 সালে জোট হয়েছিল। জোটে 2011 সালে ভোটে জেতার পরে কংগ্রেস তো সবার আগে লাথি মেরেছিল এলো তৃণমূল কংগ্রেসকে। তখন কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় থাকার পরে এখানটার ক্ষেত্রে বাংলাকে সেন্ট্রালে ক্ষমতা থাকার পরে যেহেতু বাংলাতে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট সরকার চলছে, সেই সময় বাংলার মানুষের উন্নয়নের টাকা স্তব্ধ করে রেখেছে। সেই সময় কি কঠিন পরিস্থিতি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ রেখে দিয়ে চলে গেছে, যেখানে কোনো জায়গায় কাজ করা যাচ্ছে না। সেই জায়গাটায় তো উচিত ছিল কংগ্রেসের, ইউপিএ সরকারের সময় উচিত ছিল যে তাদেরকে বাংলাকে বেশি করে বরাদ্দ বৃদ্ধি করা, বাংলাকে ভাতে না মারা। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরিয়ে গেছেন? দ্বিচারিতা নীতির জন্য বাংলাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করবে, কেন্দ্র সরকারের সাথে যারা থাকবে, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। এটা অন্যায় নয় কখনো। আজকে লোকসভা নির্বাচনে দীপবাবুর উত্তর নেব। দীপবাবু কিছু একটা বলতে গৌরাঙ্গবাবু, একটু দীপবাবুর কাছে শুনে নি, দীপবাবু কি বলতে চাইছেন। গৌরাঙ্গবাবু একটু আসুন, দীপবাবুর কাছে একটু শুনে নি। দীপবাবু কিন্তু হাসছেন, আপনারা জোট করবেন, আপনারা ঝগড়া করছেন। মমতা ব্যানার্জি, আমি আপনার কথাটা বলছি, মমতা ব্যানার্জি বলেছিলেন না কংগ্রেসকে পচা ডোবা, সেই পচা ডোবা জোটের কথা বলছেন, দীপবাবু কিন্তু শুনে হাসছে আপনার ঝগড়া দেখে। আজকে এই যে মাল্টিপারপাস হাসপাতালগুলো দেখতে পাচ্ছেন, সেটা মানে ইউপিএ অর্থাৎ কংগ্রেস সরকারের দান। আপনারা কিছু করেননি, আপনারা কংগ্রেসকে কটা ইউজ করেছিল কংগ্রেস সরকার, আজকে 23টা সারা ভারতে। আচ্ছা কাজীবাবু, আমি একটা কথা বলে রাখি, কাজীবাবু কাজীবাবু প্রথম আমি একটা কথা বলে রাখি, প্রথম ইউপিএ সরকার যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ছিলেন 2004 সালে যে লোকসভা নির্বাচন, সে সময় বাংলায় কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। বাংলা, ওড়িশা, বাংলা, ত্রিপুরা, কেরালায়, বাকি রাজ্যগুলোতে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এক জোট বেঁধে লড়াই করে
এবং প্রথম ইউপিএ সরকার কিন্তু এই সিপিএম কিন্তু বামেদের সঙ্গে, বামেরা কিন্তু কংগ্রেসের সঙ্গে ছিল, এবং দ্বিতীয় ইউপিএ সরকারে কিন্তু বামেরা ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল। তো এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নীতির কি কোথাও অভাব রয়েছে, যার ফলে কখনো বাম কখনো কংগ্রেস? না না, নীতির কোনো ব্যাপার নেই ভারতবর্ষে। এই যে তাহলে কি মানে আমি বলবো যে তৃণমূলের নীতির কোথাও কি ত্রুটি রয়েছে, যে ওরা এক সময় বিজেপি এক সময় কংগ্রেস? এইটা তো এটা হচ্ছে রাজনীতি কিন্তু সম্ভাবনা শিল্প, কি বলবো, কেন্দ্র সরকার রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না, কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না। তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। 2011 সালে আমরা যখন তৃণমূলকে সঙ্গে নিয়ে আপনারা বাংলাকে পিছিয়ে বাংলার মানুষগুলোকে তারা বলতে শুরু করেছে যে বিজেপির সাথে আমরা সম্মুখ সমরে লড়াই করব, তাই আমরা কংগ্রেসকে সঙ্গে রাখবো না। কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা ক্ষমতায় এসে প্রথমে কংগ্রেসকে ছড়া মেরেছে কংগ্রেসীরা। বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়ায় 2019 কিছু বলার আছে। বেশ, দীপবাবু কিছু বলতেছেন। দীপবাবু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মাঝখানে আমরা কিছু বলতে পারছি না, আমাদের কেবলমাত্র উপভোগ করা ছাড়া কোনো কাজ নেই। আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের এই বার্তালাপটা সত্যি উপভোগ বলুন দীপবাবু। এখন বিষয়টা যে মূল বিষয়টা নিয়ে আলোচনাটা হচ্ছে, আজকে সঞ্জয় রাউত একটু আসবো দেখুন, সঞ্জয় রাউত যে কথাটা আজকে বলছেন সেটার উপরে গুরুত্ব দিতে হবে। সঞ্জয় রাউত তাহলে সরে যাবে বিজেপি। গৌরববাবু, আপনি তো এতক্ষণ বললেন, বলেই যাচ্ছেন। দীপবাবু বলুন। বলবেন, অনেক বলবেন, আপনাদের বেশি করে বলতে হবে, আপনারা সরকারে আছেন। এখন দেখুন, বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সঞ্জয় রাউত হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন তুললেন। সঞ্জয় রাউতের শিবসেনা কিন্তু আজকে মহারাষ্ট্রে ক্ষমতায় নেই। যে শিবসেনা, সঞ্জয় রাউতের শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল মহারাষ্ট্রে, এবং পরবর্তীকালে দেখা গেল যে মহারাষ্ট্রের মানুষ তাদেরকে মহারাষ্ট্র থেকে ক্ষমতাচ্যুত করলেন, করে বিজেপি এবং নতুন যে শিবসেনা হয়েছে, শিন্দের শিবসেনা, তারা মিলে একটা সরকার তৈরি করেছে। এইটা একটা বিষয়। তো কংগ্রেসের সঙ্গে যারাই মানে যুক্ত হয়েছে, হাতে হাত মিলিয়েছে, তারাই কিন্তু পর্যদস্ত হয়েছে। খানিকটা হতে পারে মমতা ব্যানার্জি সেই কারণে বাংলায় ভয় পাচ্ছেন, এটা আমি একটা বিশ্লেষণের জায়গা থেকে বলছি, যে সেই কারণে হয়তো কংগ্রেসকে, যেহেতু বাংলার মানুষ রিজেক্ট করেছে, ঠিক আছে, সেহেতু মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো জোট করতে চাইছেন না, এটা একটা কারণ। আরেকটা কথা সত্যি যে বাংলার মানুষ যাকে একবার পরীক্ষা করে দেখে নেয়, কংগ্রেস আমলটা কিন্তু আমরা দেখেছি যেভাবে হত্যালীলা চলেছিল কংগ্রেসের সময়, যেভাবে সেই নকশাল পিরিয়ড থেকে শুরু করে আমরা দেখেছি, এবং আমি বলিনি, ঠিক আছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি। মানুষ কংগ্রেসকে দীর্ঘদিন সুযোগ দিয়েছে, ঠিক আছে, কংগ্রেসকে সেবা করার সুযোগ দিয়েছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস ব্যর্থ হয়েছে, ফলে পশ্চিমবঙ্গের মানুষ যার থেকে একবার মুখ ফিরিয়ে নেয় তার দিকে কিন্তু আর তাকায় না। তাই এটা একটা কারণ। মমতা ব্যানার্জি যেহেতু ফিল্ডে রাজনীতিটা করেন, সেটা উনি ভালোই বুঝতে পারছেন যে কংগ্রেস কিন্তু বাংলার ভবিষ্যৎ কখনোই হতে পারবে না। আর সিপিএম এই 34 বছরে যা করেছে, আমরা যারা ছাত্র রাজনীতি করেছি কলেজ টলেজে, আমরা জানি কংগ্রেস সেই সময়কার যে একটা সিপিএম এর যে ইতিহাস, কি আরে তাদের যে অত্যাচার, পাড়ায় পাড়ায় খাপ পঞ্চায়েত করা, ঠিক আছে, কিভাবে তোলাবাজি, সিন্ডিকেট, এইসব তো সব সিপিএম এর সময় থেকে সৃষ্টি হওয়া। সিপিএম এগুলো করেছে, চাকরি চুরি করেছে, হ্যাঁ, হাতে লিখে চিরকুটি লিখে চাকরি দিয়েছে, চাকরি চুরি করেছে। তো সেই যে একটা ধারা, বিষয়টা এই ইন্ডিয়ার জোট নিয়ে বা বাংলার জোট নিয়ে চর্চা কিন্তু চলতে থাকবে। 2026 যতই এগিয়ে আসবে ততই বাড়বে রাজনীতি নিয়ে চর্চা, আর সেই চর্চা কিন্তু আমরা বারবার তুলে দেবো। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একজন
দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা তুলে দেবো আপনাদের সামনে। কাজীবাবুর কাছে আসবো। কাজীবাবু, সবই তো শুনলেন, সবই বুঝতে পারছেন, এখনও প্রায় 1 বছর বাকি। তো এইখানে দাঁড়িয়ে যদি কংগ্রেসের সংগঠনের কথা বলি, কিছুটা মালদা জেলা, কিছুটা মুর্শিদাবাদ জেলায় রয়েছে, একদিকে অধীরবাবু রয়েছে, একদিকে গনি খানের পরিবার রয়েছে। তো মালদাতেও গত লোকসভা নির্বাচনে জিতেছেন ঈশা খান চৌধুরী। তো এবারে কি আশা করছেন কংগ্রেসের? জোট বেঁধে লড়াই করলে সুবিধা নাকি একা একা? কাজীবাবু, জোটের বিষয়টা তো উপর থেকেই ঠিক করে দেওয়া হয়, আমরা সেইগুলো ঠিক বলতে পারছি না। তবে এটুকু আপনাকে বলি, আজকের দিনে যে পরিস্থিতি আছে মানে পশ্চিমবঙ্গে তৃণমূলের, তাতে করে কংগ্রেস যদি তৃণমূলের সাথে ইয়েতে যায়, আপনার ভোটে যায়, তাহলে আমরা এখানে যারা কংগ্রেস করি, বিশেষ করে মালদার বুকে, ছবিটা কিন্তু খুব ভালো দেখাবে না, মানে বার্তাটা খুব ভালো যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস জোট করবে, কংগ্রেস আগ বাড়িয়ে যাবে না। যাদের দরকার আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দরকার আছে, তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে আসতে হবে জোট করবার জন্য। তারা যদি মনে করে তাদের প্রয়োজন আছে। 24-এর লোকসভা নির্বাচনে কিন্তু এই আসন নিয়ে কিন্তু একটা কিন্তু টানাটানি শেষ পর্যন্ত জোট ভেস্তে যায়। আমরা জানি আপনাদেরকে মাত্র 2টো আসন দেওয়ার কথা বলেছিল তৃণমূল কংগ্রেস, যার ফলে কিন্তু জোটটা হয়ে যায়। আর সেই কথাই কিন্তু বললেন কপিল সিব্বল বিহারের প্রসঙ্গ টেনে। না, ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমাদের সম্মানজনক, কংগ্রেস কিন্তু সর্বভারতীয় দল। আঞ্চলিক দলগুলো কংগ্রেসের ভোট ব্যাংকটাকে কিছুটা নিজের দিকে টেনে। এরা তো আর সর্বভারতীয় চিন্তাধারা এদের নেই, এরা আঞ্চলিক চিন্তা ভাবনা করে, যার ফলে কিছু মানুষ তাদের কাছ থেকে ওই সাময়িক কিছু উপকার পায়। তাতে কিন্তু রাজ্যের কোনো বৃদ্ধি বা রাজ্যের কোনো উন্নয়ন ঘটে না। অ্যাকচুয়ালি আজকের দিনে যেটা হচ্ছে, খয়রাতির সমস্ত মানে সরকারগুলো চলছে, তাতে করে কিন্তু রাজ্যের উন্নয়নে শিল্প নেই, চাকরি নেই, সব কথাগুলো তো মানুষের কাছে যাচ্ছে। তাছাড়া এই যে তৃণমূল কংগ্রেসের কাটমানি দুর্নীতি, ভালো কথা শুনে ওনারা কিন্তু পশ্চিমবঙ্গে। কাজীবাবু, একটু গোরাবাবুর সাথে কথা বলি। গোরাবাবু, আজকে কুণাল ঘোষ কিন্তু যে মন্তব্যটা করেছেন, আপনি তো শোনেননি। শেষ করে দিচ্ছে, আপনারা মাত্র 2-3টা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, এতগুলা স্টেট আপনার মধ্যে কোথাও নাই। সর্বভারতীয় দল 2-3টা, আপনারা কত রাজ্যে আছেন? গোরাবাবু, কুণাল ঘোষ কিন্তু বলেছেন যে প্রশ্ন করছেন কংগ্রেসকে, কোথায় আছে আপনাদের জন্য। একটা জিনিস আপনার ওই ঝগড়া দিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট, আমি বুঝতে পারছি না বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপি নাকি কংগ্রেস, এটা প্রশ্ন উঠে যাচ্ছে বারবার করে। আপনারা গিয়েছিলেন ত্রিপুরা গিয়ে কংগ্রেসকে হারিয়েছেন। আপনারা যদি সচেতন না হন, বাংলা তো আপনাদের ভুগতে হবে, এই কথা বলে রাখি। আপনারা বোধহয় বাংলা তৃণমূলের প্রতিপক্ষ নন। রাউতের কথা মাথায় রাখতে হবে। আমি একটা প্রশ্ন কাজীবাবুকে করতে চাই। কাজীবাবু, গৌরাঙ্গবাবুর কাছে, গৌরাঙ্গবাবু, সম্মানীয় কাজীবাবু, আমার একটা প্রশ্ন আছে। আমি একটু গৌরাঙ্গবাবুর সাথে কথা বলবো। আমরা দিল্লি নির্বাচনে যে মন্তব্যটা করেছে যে তৃণমূল কংগ্রেস 250-র বেশি আসন নিয়ে আসবেন, কুণাল ঘোষ কিন্তু আপনাদের আশার বাড়ি শুনিয়ে রেখেছেন। গৌরাঙ্গবাবু, কুণাল ঘোষ দিবা স্বপ্ন দেখছেন, কুণাল ঘোষ দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তার জীবনে পূরণ হবে না। আর কার নেতৃত্বে লড়বেন? তৃণমূল কংগ্রেস তো কদিন পরে দুভাগে ভাগ হয়ে যাবে। গৌরাঙ্গবাবুর কাছে 1 মিনিট শুনে নেব, একটু কি বলবেন? কুণাল ঘোষ যে কথা বলেছেন, দিদিও সেই কথা বলেছেন। তার কারণটা রয়েছে, কারণ যে আজকে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি লিডার কে আছে বাংলায়। কুণাল ঘোষ বলেছিল দিদি চোর, একদম কুণাল ঘোষ বলেছিল দিদি চোর, মমতা ব্যানার্জি সবচেয়ে বড় চোর, সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। দ্বিতীয়টা রয়েছে, এদের কোন সাধারণ মানুষ, কুণাল ঘোষ বলেছিল যুব মানুষদের জন্য এজেন্ডা নাই, খালি ধর্মে ভাগাভাগি, নিজেদের মধ্যে মারামারি আর দেখানো, গুন্ডামি মস্তানি করা ছাড়া, আর হিন্দু মুসলিম ভাগাভাগি করা ছাড়া এদের কাছে কোনো এজেন্ডা নাই। আর তৃণমূল কংগ্রেস সর্বশ্রেণীর মানুষের জন্য যাচ্ছে আছে এবং প্রত্যেকে উপকৃত রয়েছে। আজকে সেই এজেন্ডায় জিতবে,
এই জন্যই বলা হয়েছে তৃণমূল কংগ্রেস একা লড়বে এবং 2/3 আসনে জিতবে, এটা মিলিয়ে নেবেন। আজকে বলুন তো দেখি বিজেপি নেতা বা আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। মহল্লাকে তারা কোনো পরিষেবা দিতে যত পারে, এগিয়ে আসবে ততই কিন্তু চর্চা চলতে থাকবে। একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। ভোট 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই কিন্তু তর্ক বিতর্ক রাজনৈতিক চর্চা চলতে থাকবে, আর সবকিছু কিন্তু তুলে ধরবো আমরা আপনাদের সামনে। বিশেষ করে আজকে প্রশ্ন সময় দেবো আপনাকে, সময় দেবো। প্রসঙ্গটা হচ্ছে সঞ্জয় রাউত কিন্তু বাংলার রাজনীতি, যেহেতু অনুষ্ঠান প্রায় শেষের দিকে দেবো সময় দেবো আপনাকে, দেবো। ডাঙ্কাটা বাজিয়ে দিলেন, বলা যেতেই পারে যে ইন্ডিয়ায় জোট বেঁধে লড়াই করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো প্রত্যেককে 1 মিনিট করে সময় দেওয়া হবে। প্রথমে আসি দীপবাবুর কাছে। দীপবাবু, বাংলায় এই মুহূর্তে যদি দেখি বিজেপি যথেষ্ট নড়বড়ে, শুনবো আপনার কাছে, যথেষ্ট নড়বড়ে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি বিগত নির্বাচনগুলোতেও ভালো ফল বলা যাবে না, খুব খারাপ ফল হয়েছে। তো 2026-এ আপনাদের পরিকল্পনা কি? যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হয় বা জোট না হয়, আপনাদের পরিকল্পনাটা কি দীপবাবু? দেখুন, আমি যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে যে আমি জানতে চাই কাজী বাবুর কাছে যেভাবে আমরা দিল্লি ইলেকশনে দেখলাম রাহুল গান্ধীকে কেজরিওয়াল সাহেবের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করতে, তার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে, তার শীষ মহল 45 কোটি টাকা খরচ করে তার যে প্রাসাদতম বাড়ি নির্মাণ করেছেন কেজরিওয়াল, তার বিরুদ্ধে বলতে, যমুনার জল পরিষ্কার হয়নি তাই নিয়ে মন্তব্য করতে, ঘুরে ঘুরে তার ক্যাম্পেনিং তিনি করেছেন কংগ্রেসের হয়ে। আমরা কি একইভাবে রাহুল গান্ধীকে বাংলায় এই পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে দেখতে পাবো? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন কাজী বাবুর কাছে। আচ্ছা, এবার যে দ্বিতীয় বিষয়টা আপনি বললেন 26 ইলেকশনকে কেন্দ্র করে, আমরা 2021-এর নির্বাচনের আমরা লড়াই করেছি, বুক চিতিয়ে লড়াই করেছি। আমরা 24 ইলেকশনেও বুক চিতিয়ে লড়েছি এবং 2026 ইলেকশনেও কিন্তু আমরা সেইভাবেই লড়বো। এর কারণটা হচ্ছে আমাদের দল প্রস্তুত, আমাদের দলের সংগঠনও প্রস্তুত। দেখুন 2021 ইলেকশনের পরে দেখবেন আপনি একদিনে আমাদের 57 জন কর্মীকে তৃণমূল কংগ্রেস খুন করেছে। একদিনে 57 জন কর্মীকে খুন করেছে। একটা কথাই বলে আমি শেষ করে নিই, যেভাবে বাংলায় বিজেপি দল একমাত্র বিরোধী শক্তি বিজেপি দল বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে তৃণমূলকে তুলনা করে ছাড়ছে। মমতা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আর কোন রাজনৈতিক দল তা করে উঠতে পারেনি। মানুষ ক্ষমতা দিয়েছে, মানুষ সুযোগ দিয়েছিল কংগ্রেসকে এবং সিপিএমকে 2011-তে 2016-তে, তারা করতে পারেনি। 26-এ আপনাদের পরিকল্পনা কি হতে পারে? কি চাইছেন? মানে আপনারা নিচু স্তরের নেতারা কি চাইছেন? একা লড়াই করতে চাইছেন নাকি জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছেন? কাজী বাবু, আমরা যেটা চাই 2026-এর নির্বাচনটা আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। আমরা এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের যে লড়াই, সে লড়াই জারি রাখবো এবং আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার তথা মমতা ব্যানার্জি, উনি যদি মনে করেন যে আমরা জোট করব, তাহলে উপরের আমাদের যে নেতারা আছেন তারা ভেবে দেখবেন। আমরা কিন্তু তাদের দ্বারা আক্রান্ত, তাদের দ্বারা শোষিত, তাদের দ্বারা বঞ্চিত আমরা সাধারণ মানুষকে নিয়েই চলতে চাই। অতএব আমরা চাই যে আগামী দিনে প্রধান প্রতিপক্ষ হোক বিজেপি এবং দ্বিতীয় প্রতিপক্ষ হোক তৃণমূল কংগ্রেস। নো ভোট টু মমতা বলার দম নেই আপনাদের, বলুন না নো ভোট টু মমতা। দীপবাবু, হয়েছে আপনার সময় শেষ হয়েছে। আপনাদের মন্ত্রী সবাই ছিলেন, কেন ভুলে বিষয়টা শুনলেন? আজকের মন্ত্রী সবাই বলুন না নো ভোট টু তৃণমূল কংগ্রেস, নো ভোট টু টিএমসি। প্রসঙ্গটা বাংলার 26 বিধানসভা নির্বাচন। কাজীবাবু তো বললেন যে তিনি তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। তো একদিকে বলা যায় জোটের একটা রাস্তা তারা কিন্তু দেখিয়ে রাখলেন। আপনারা কি চাইছেন 2026-এ? গৌরাঙ্গবাবু বলুন। আচ্ছা, বাংলার পারসেপশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় এক অবিস্মরণীয় নেতৃত্ব, যিনি শ্রমিক, কৃষক, মেহনতি, সর্বশ্রেণীর বুদ্ধিজীবী, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রত্যেকের জন্য কাজ করেছেন। সুতরাং আমাদের কে পাশে থাকলো কে পাশে থাকলো না
সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে বিজেপি কে হারাতে লাগবে, একটিও সিট দেওয়া যাবে না। যে ৭৭টা ৭০টা সিট বিজেপি বিগত বিধানসভায় পেয়েছিল সবকটা দেখবেন সিপিএম অথবা কংগ্রেসের সিট ছিল। 2011 থেকে 16 বা দেখুন এখন 21-এর যে সিটগুলো, নন্দীগ্রামটা কার সিট ছিল? সিপিএম এবং নন্দীগ্রামে হারলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা এখন নয়, এটা এখন নয়। নন্দীগ্রামে কে হারিয়েছে? দীপবাবুর সাউন্ডটা তৃণমূল কংগ্রেসকে। 1 মিনিটের স্ট্যান্ড পয়েন্ট আছে, আমাকে শেষ করতে দিন। বলুন। আপনারা 1 মিনিটের স্ট্যান্ড পয়েন্টে ঢুকে কথা বলতে পারেন না। যেগুলো সিটগুলো ছিল সেই সিটগুলো টোটালটাই সিপিএম কংগ্রেসের সিট। এগুলো আমাদের কোনো সিট, তৃণমূল কংগ্রেসের কোনো সিট লস হয় নাই। সুতরাং আমাদের চিন্তার বিষয় নেই। আমাদেরকে রাখতে লাগবে নরেন্দ্র। বেশ গৌরাঙ্গবাবু, আপনার সময় শেষ হয়েছে। গৌরাঙ্গবাবু, কাজীবাবু, দীপবাবু, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এইরকম টানটান উত্তেজনা চলতে থাকবে, কারণ 2026 যত এগিয়ে আসবে ততই কিন্তু শুরু হবে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বিতর্ক। আর তার বিতর্কে কিন্তু প্রথম মন্তব্যটা করেই ফেললেন সঞ্জয় রাউত, যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটবদ্ধভাবে লড়াই করা উচিত। আপনারা কি বলবেন? আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের। নমস্কার।